উন্নত জীবনের প্রশিক্ষণ, উন্নত জীবন কিংবা উন্নত চরিত্র গড়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না। আপনার জীবন গড়ার শ্রেষ্ঠ প্রশিক্ষক আপনি কোথায় পাবেন? কোথায় খুঁজে পাবেন? আপনার জীবন গড়ার সেরা প্রশিক্ষককে কোথায়ও খুঁজে পাবেন না। একবার নিজের দিকে তাকান। আপনি হ্যাঁ, আপনাকে আপনার জীবন গড়ার পৃথিবীর খ্যাত প্রশিক্ষক। আসুন ৫ বাক্যে একটি শপথে আজ নিজের জীবন পরিবর্তন করে নিজেকে মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলি। ৫ বাক্যে জীবন বদলানোর শপথ। আমি এমন কোনো কাজ করব না যা সবার সামনে করা যায় না। যেমন অসামাজিক কাজ, দুর্নীতি, ঘুষ গ্রহণ কিংবা সংশ্লিষ্ট অপরাধমূলক কাজ। আমি এমন কোনো কথা বলব না যা সবার সামনে বলা যায় না। যেমন অশ্লীল, অশালীন ভাষায় গালমন্দ করা, কারো সম্পর্কে মিথ্যা বদনাম করা ইত্যাদি। আমি এমন কিছুই খাবো না যা সবার সামনে খাওয়া যাবে না। যেমন মদ, সিগারেট বা অন্য কোনো মাদকদ্রব্য। আমি এমন কিছুই দেখব না যা সবার সামনে দেখা যায় না। আমি এমন কোনো লোকের সাথে সম্পর্ক করব না যা কথা আমি অন্যদের বলতে পারবো না। এই প্রসঙ্গে এক জৈনিক মনীষীর কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলেছিলেন, "তোমরা দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের অন্ধকারে তোমাদের লুকিয়ে থাকতে হয়। আর তোমরা রাতের অন্ধকারে এমন কিছু করো না যাতে দিনের আলোতে পালিয়ে যেতে বেড়াইতে হয়।" শুধু এই একটা কথা মেনে চলতে পারলেও আমার হাজারটা পাপ কাজ থেকে বিরত নিজে নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। এবার আসুন আমার ৫ বাক্যের একটি শপথে উন্নত জীবন গড়ার পথে আপনি বিশ্বাস করেন আর নাই করেন। আমি আপনার জীবনের দীর্ঘ উপলব্ধি থেকে ওই ৫ বাক্যের এক শপথটি আবিষ্কার করে দেখলাম। এই একটি শপথ আপনার জীবনকে সঠিক সন্ধানে দিবে, সঠিক পথে পরিচালিত করবেন। শপথের ১ম বাক্য ছিল, "আমি এমন কোনো কাজ করব না যা সবার সামনে করা যাবে না। যে সব কাজ সবার সামনে করা যাবে না, সেসব কাজ আমি গোপনেও করব না।" এমন একটি শপথে আমি আপনার দিনটি শুরু করি, দেখুন না কি হয়। ম্যাজিকের মতো পাল্টে দিবে এটি আপনার জীবনকে। আপনি যদি সারাদিন এমন কোনো কাজ না করেন, অর্থাৎ অসামাজিক দুর্নীতি, ঘুষ, লেনদেন, টেন্ডারবাজি কিংবা অন্যায়মূলক কোনো কাজ না করেন, তবে নিঃসন্দেহে ওই দিনের জন্য আপনি একজন ভালো মানুষ। প্রতিদিন আ আ এভাবে আপনি নিজেই নিজেকে প্রমাণিত করুন ভালো মানুষ হিসেবে। একদিন দেখবেন আপনার আশেপাশে মানুষগুলোও আপনার সামনে অন্যায় কিছু করতে লজ্জা বোধ করবে। একজন খারাপ লোকও আপনার সামনে খারাপ কিছু করার আগে অন্তত ১০ বার ভাববে। শপথের ২য় বাক্য বলা আছে, "আমি এমন কোনো কথা বলব না যা সবার সামনে বলা যায় না।" এই শপথে আমি আপনার দিনের শুরুটা করুন। আর শপথটি ভালোভাবে মেনে এই শপথে আপনি আপনার দিনের শুরুটা করুন। আর শপথটি ভালোভাবে মেনে চলার চেষ্টা করুন। আপনি যদি কাউকে গালমন্দ না করে অশ্রাব্য, অশ্লীল ভাষায় কারো সাথে ঝগড়া না করেন, তবে নিঃসন্দেহে কেউ আপনার ব্যবহার কষ্ট পাবে না। যেহেতু আপনি কারো সাথে দুর্ব্যবহার করবেন না, সুতরাং অন্য কেউ আপনার সাথে দুর্ব্যবহার করবে না। আর এভাবে সারাটা দিন সবার সাথে আপনার একটা চমৎকার সময় অতিবাহিত হবে। এতে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে, আপনি সবার কাছে সম্মানিত হবেন। একটু খেয়াল করে দেখেন, যদি সবসময় আপনি অশালীন ভাষায় গালমন্দ করেন, তবে তার প্রভাব আপনার সন্তানের উপরও পড়বে। সেও ধীরে, ধীরে শিখে যাবে এইসব অশ্লীল শব্দের ব্যবহার। সুতরাং নিজেকে সংযত করা মানেই হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবন গড়ার পথটিও সহজ করে দেয়া। শপথের ৩য় বাক্য হলো, "আমি এমন কিছু খাবো না যা সবার সামনে খাওয়া যাবে না।" আমরা প্রতিনিয়ত বন্ধুদের সাথে
খারাপ কাজে উৎসাহিত হই। আমি দামি ব্র্যান্ডের সিগারেট খাই। এটা আমার মোটেই স্মার্টনেস না। এটা আমার আভিজাত্যও নয়। বরং এটি আপনার চরিত্রের একটি নেগেটিভ দিক। অনেকেই ভাবে সিগারেটের মাধ্যমে টেনশন মুক্ত থাকা যায়। শুনে রীতিমতো অবাক হতে হয়। সিগারেট আপনার টেনশন কমায় কিভাবে? বরং এটি তো আপনার টেনশন বাড়ায়। আপনি যখন সিগারেট হাতে ধূমপান করছেন তখন আপনাকে সজাগ থাকতে হয়। কেউ দেখে ফেলল কিনা? সবসময় লুকিয়ে বা পরিচিত জনের অগোচরে এটি খেতে হয়। কোনো অনুষ্ঠানে হয়তো বন্ধু মিলে সিদ্ধান্ত নিলে মদ সেবন করবেন। কিন্তু সেখানেও আপনাকে অনেক লুকোচুরি আশ্রয় নিতে হয়। সিনিয়র কেউ দেখলে কিনা, পরিচিত কারো সাথে পড়ে গেল কিনা, আরো কত সব চিন্তা। তাহলে যে জিনিসটা আপনি বলছেন টেনশন কমায়, আমি তো দেখছি সেই জিনিসটা হাতে নেয়ার পর থেকে উল্টো নতুন করে টেনশন যোগ হয়। যে জিনিস খেতে হলে আপনাকে এত লুকোচুরি আশ্রয় নিতে হবে, সে জিনিস তো আর যাই হোক কোনো ভালো জিনিস হতে পারে না। সভ্য সুশীল মানুষের জিনিস হতে পারে না। আমি দামি ব্র্যান্ডের সিগারেট খাই। এটা গর্বের কোনো বিষয় না। গর্বের বিষয় হলো আমি কোনো সিগারেট বা মদ খাই না। আমি ধূমপান মুক্ত থাকা মানে হলো আপনার পরবর্তী প্রজন্ম তথা আপনার সন্তানও ধূমপান আ মুক্ত থাকার পথটাও তৈরি করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তিও চায় তার সন্তান যেন তার মতো মদ, সিগারেট না খায়। একজন ধূমপায়ী মনে প্রাণে চায় তার সন্তান যেন ধূমপান মুক্ত থাকে। আপনি অন্তত একটি উদাহরণ হন আপনার বন্ধু মহলে, যেখানে সবাই ধূমপান করলেও আপনি অন্তত ধূমপান মুক্ত। শপথের চতুর্থ বাক্য হলো, "আমি এমন কিছুই দেখব না যা সবার সামনে দেখা যায় না।" বর্তমান ইন্টারনেটে এই যুগে পর্নোগ্রাফি এক বিরাট মহামারীর নাম। অল্প বয়সী ছেলেমেয়েরা খুব দ্রুত বিভিন্ন সাইটে নেট থেকে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েছে। এতে করে ব্যক্তিত্বের চরম অবনতি ঘটছে। অন্তত এটা মাথায় রাখবেন যে ছবি বা ফিল্ম আপনি আপনার পরিবারে নিয়ে দেখতে পারবেন না। সেই ছবি বা ফিল্ম একা দেখার কোনো মানেই হয় না। এতেই ব্যক্তিত্ব কমে যায়। শপথের ৫ম বাক্য হলো, "আমি এমন কোনো লোকের সাথে সম্পর্ক করব না, যা কথা আমি অন্যদের বলতে পারব না।" বর্তমান সময়ে জঙ্গিবাদ বহুল আলোচিত একটি শব্দ। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এইসব ব্যক্তিরা খুব সহজে বিভিন্ন কলেজ, ভার্সিটি শিক্ষার্থীদের আকৃষ্ট করে ফেলেন। জঙ্গিবাদের মতো সন্ত্রাসবাদে আপনি যার সাথে মিশছেন, তাকে কি আপনি সবার সামনে পরিচয় করে দিতে পারবেন? যদি উত্তর হয় না, তবে সে লোকটি নিশ্চিত ভালো লোক নয়। কলেজ শিক্ষার্থী, পুরো শিক্ষার্থীরা খুব সহজেই ক্ষমতায় আসায় কিছু সন্ত্রাসীর সাথে যোগাযোগ রাখতে চায়। কারণ এই বয়সে অন্যদের সামনে নিজেকে ক্ষমতাবান জাহির করার একটা প্রবণতা তৈরি হয়। আর এমন প্রবণতা থেকেই ছেলেরা সন্ত্রাসীদের সাথে যোগাযোগ বাড়তে থাকে। অথচ বড় কোনো অপরাধের পর যখন পুলিশ ইনভেস্টিগেশন হয়, তখন আপনি নিজেই আবার অস্বীকার করতে চান না যে ওই লোকের সাথে আপনার যোগাযোগ ছিল। তাহলে যার সাথে সম্পর্কের পরিচয় আপনি বলতে সংকোচ বোধ করবেন, তার সাথে সম্পর্ক না রাখলেই তো হয়। যে বন্ধুটি হাতে সিগারেট কিংবা অস্ত্র ধরিয়ে দেয়, উম সে আর যাই হোক আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। সময় থাকতে তাদের বিদায় দিন। না হয় এরাই একসময় আপনাকে তাদের মতো নিচে নামিয়ে আনবে। আপনি যদি নিয়মিত এই ৫ বাক্যের এক শপথ নিয়ে দিন শুরু করেন, তবে
প্রতি সপ্তাহে, প্রতি মাসে আপনি নিজেকে এক নতুন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। প্রতিটি কাজ করতে যাওয়ার আগে কিছু কথা ভাববেন। এই ভাবনাগুলো আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং যেকোনো অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি যেকোনো কাজ করার আগে ভাববেন, আমি যেই কাজটি করেছি সেটি যদি আমার উম বাবা-মা দেখতেন তবে তারা কি গর্বে মাথা উঁচু করে রাখতেন না কি লজ্জায় মাথা নিচু করে রাখতেন। আমি যা খাচ্ছি তা দেখলে আমার বাবা-মা কি স্বাভাবিক থাকতেন নাকি লজ্জায় চোখ বন্ধ করে রাখতেন? আমি যা বলছি তা শুনলে কি আপনার মা-বাবা আনন্দে আত্মহত্যা হতেন নাকি লজ্জায় কানে হাত দিয়ে অপমানিত বোধ করেন? আমি যা দেখছি যদি তা আমার মা-বাবা দেখে গেলেন তবে কি তারাও আমার পাশে বসে থাকবেন? নাকি তারা লজ্জায় চোখ বন্ধ করে চলে যাবেন? বিশ্বাস করুন, যদি আপনি এই ভাবনাগুলো মনের মাঝে রাখেন, তবে আপনি কখনো খারাপ কিছু করতে পারবেন না। আর আপনি যদি খারাপ কিছু না করেন, তবে নিঃসন্দেহে আপনি পৃথিবীর ভালো মানুষগুলোর একজন হবেন। সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, স্নেহ করবে। আপনি যাবেন সবার আদর্শের ব্যক্তি। আপনার মায় হয়ে যাবেন রত্নগর্ভা। দৃষ্টিভঙ্গির ম্যাজিক। মানুষের সুখ দুঃখের মূল অনুভূতি তার চিন্তা শক্তিতে। যে ঘটনায় আপনি প্রচন্ড রেগে যান, সে একই ঘটনায় কেউ হয়তো খুব স্বাভাবিকই আছেন। যে কথায় আপনি খুব কষ্ট পান, তবে কেউ হয়তো সে একই কথা পাগলের প্রলাপ ভেবে বেশ স্বাভাবিক আছে। ঘটনা একই, শুধু চিন্তা ভিন্নতার কারণে আমরা কেউ সুখী আবার কেউ দুঃখী। বিজ্ঞানের মতে আমাদের ২ ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। এক পজিটিভ, দ্বিতীয় নেগেটিভ। একটি পজিটিভ মানে হচ্ছে ঘটনা যারা নিয়ন্ত্রিত না হয়ে বরং ঘটনাকে নিয়ন্ত্রণ করে। আরো সহজভাবে বলা যায় যেকোনো পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়া। একটি দৃষ্টিভঙ্গি আপনাকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। একটি দৃষ্টিভঙ্গি মানে হলো আপনি ঘটনাকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে উল্টা নিজেই ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হন। এই ধরনের দৃষ্টিভঙ্গি মানুষের বিপদ ডেকে আনে, ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। যেকোনো ঘটনায় আপনি চাইলে পজিটিভ ভাবনায় স্বাভাবিক থাকতে পারেন বা নেগেটিভ ভাবনায় খুব উত্তেজিত হয়ে যেতে পারেন। ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন, গিয়ে দেখতে পেলেন সেখানে খাবার সংকট হয়েছে এবং আপনি খেতে পেলেন না। ওই মুহূর্তে দেখবেন যারা খেতে পারেনি তারা খুব চিৎকার করছে। অনুষ্ঠান আয়োজকদের বেশ তিরস্কার ও গালমন্দ করছে। এতে ওই মুহূর্তে আপনার মেজাজ খুব খারাপ অবস্থায় আছে। ওই খারাপ মেজাজ নিয়ে আপনি বাসায় গেলে নিশ্চিতভাবে আপনি আপনার স্ত্রী, সন্তান কিংবা পরিবারের অন্য সদস্যদের উপরও ওই মেজাজ প্রভাব ফেলবেন। এমনকি ঘরের সামান্য বিষয় নিয়েও আপনি ওই খারাপ মেজাজের প্রভাব ঝগড়া বাধিয়ে ফেলবেন। আমাদের পরিবারগুলোতে ঝগড়ার অধিকাংশ কারণ যতটা না পারিবারিক তার চেয়ে বেশি বাহ্যিক। অফিসে বসের জারি খেয়ে আপনি বাসায় ফিরলেন। দেখা গেল বসের জারির প্রতিশোধটা আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে পুষে নিলেন। কিংবা আপনার সন্তানের সামান্য চিৎকার করে কথা বলা নিয়েও আপনি রেখে গিয়ে তার গায়ে হাত তুললেন। এই যে জনাব, একটু থামুন। সবকিছুকে একটু পজিটিভ নিন। পজিটিভ ভাবনা আপনাকে বস্তুগত কিছুর দিকে পারুক আর না পারুক অন্তত একটা শান্ত মেজাজ দিবে, যা দিয়ে আপনি সুখে থাকতে পারেন। বলছিলাম বিয়ের অনুষ্ঠানে খাবার সংকটের কথা। আপনি ওই খেতে না পেরে রেগে যাওয়ার পরিবর্তে ইতিবাচক চিন্তা করুন। আপনি মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে বলুন, "হে বিধাতা, তোমাকে ধন্যবাদ এমন অনুষ্ঠানে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলার জন্য। আর যদি আমি আগে খেয়ে
নিতাম। তবে এখানে অন্য জনকে না খেয়ে থাকতে হতো। এখন আমি বিধাতার কৃপায় একটা ভালো কিছু করার সুযোগ পেয়েছি। নিজে না খেয়ে অন্য কাউকে খাওয়ার সুযোগ করে দিতে পেরেছি না। হয়তো এমন পরিস্থিতি না পড়লেও এই ভালো কাজটি অর্থাৎ নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর কাজটি কখনোই করা হতো না। মনে, মনে বিধাতাকে ধন্যবাদ দিন। আপনাকে দিয়ে এমন এই ঘটনা একটা পুণ্যের কাজ করে নিলেন বলেন। এই ভাবনা বা চিন্তা আপনাকে আর কিছু দিতে পারুক আর না পারুক, অন্তত মানসিক প্রশান্তি দিবে। আপনাকে রাখতে দিবে না। এমন ভাবনা গভীর রাতে হঠাৎ ফোন বাজলে আমরা দুশ্চিন্তায় ভুগি। এত রাতে না জানি কে আবার কোন বিপদে পড়ল। এই ভাবনা আমাদের হৃদয় কম্পন বেড়ে যায় এবং আমরা দুশ্চিন্তা ভয়ে গামতে থাকি। অথচ আপনি জানেনও না এটি কার কল বা কি কারণে কল আসলো? আমরা যেকোনো ঘটনায় নেগেটিভ বিষয়টি সবার আগে ভাবি। গভীর রাতে ফোন কল কি শুধুই দুঃসংবাদ দেয়? এমনও হতে পারে আপনার বন্ধুটি বা কোনো এক আত্মীয় ভালো কোনো পদে চাকরি পেয়েছে বা তার উচ্চ পদে প্রমোশন হয়েছে। সেই সংবাদটি সারাদিনের ব্যস্ততার কারণে আপনাকে দিতে পারে না। গভীর রাতে সুসংবাদটি দিচ্ছে অথবা এমনও হতে পারে আপনার কোনো আত্মীয় দীর্ঘদিন পর সন্তান হলো আর সে খুশিতে তিনি সুসংবাদটি আপনাকে তৎক্ষণাৎ দিতেই আপনাকে এত রাতে ফোন দিল। নেগেটিভ ভাবনা আপনাকে দুশ্চিন্তা ভোগাবে আর পজিটিভ ভাবনা আপনার মনকে শান্ত রাখবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কেমন ভাবনা ভাবতেন? নেতিবাচক চিন্তা দুশ্চিন্তার জন্ম দেবে। আর দুশ্চিন্তা হলো মানসিক ও শারীরিক রোগের জননী। ইতিবাচক চিন্তা মনকে প্রশান্ত রাখে। আর প্রশান্ত মন সুখী জীবনের অন্যতম কারণ। আপনি যেভাবে দৃষ্টিভঙ্গি রাখবেন, আপনি সেভাবে বাঁচবেন। আপনি যদি যেকোনো ঘটনায় রিঅ্যাক্ট করেন, নেগেটিভ ভাবেন, তবে আপনি খুব সহজেই ঘটনার দ্বারা প্রভাবিত হবেন এবং রেগে যাবেন, ভুল আচরণ করবেন, ব্যক্তিত্ব হারাবেন। নবীজির পথে বিদ্যার কাঁটা বিছে রাখার কাহিনীটা আমাদের সকলের হয়তো জানা। এক বৃদ্ধা প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছে রাখতেন। যেমন নবীজি চলার পথে কাঁটা বিদ্ধ হয়ে কষ্ট পায়, কিন্তু নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে পথ চলতেন। একদিন হঠাৎ নবীজি দেখতে পেল পথে কাঁটা নেই। দ্বিতীয় দিনও পথে কাঁটা নেই। নবীজি ভাবলেন হয়তো বৃদ্ধার কিছুই হয়নি। তিনি খোঁজ নিয়ে দেখলেন বৃদ্ধা অসুস্থ। এ অবস্থা আমরা হলে কি করতাম? হয়তো খুব খুশিতে বলতাম, "বুড়ি উচিত শিক্ষা হয়েছে।" কিন্তু নবীজি তার প্রতি সমবেদনা জানাইলেন। তার চিকিৎসার ব্যবস্থা করাইলেন। বৃদ্ধা সুস্থ উঠলেন। পরবর্তী নবীজির আচরণে মুগ্ধ ওই বৃদ্ধা নবীজির ভক্ত হয়ে গেলেন। এই কাহিনীর শিক্ষা কি? নবীজি রেগে না গিয়ে কোনো এক রিঅ্যাক্ট না করে শুধু পজিটিভ অ্যাক্টিভ ছিল বলেই তিনি ঘটনার দ্বারা প্রভাবিত না হয়ে বরং ঘটনাকে প্রভাবিত করতে পেরেছিলেন। সবকিছুকেই ইতিবাচকভাবে নিয়ে রিঅ্যাক্ট না করে বরং অ্যাক্টিভ থাকতে পারাটা একটা বড় গুণ। পরীক্ষার রেজাল্টে তারে গুণে আসলে ভালো পরীক্ষা দেয়া শিক্ষা পেয়ে ভয়ে কম্পন বেড়ে যায়। কেন এত ভয় পাওয়া? এর মূল কারণ নেগেটিভ ভাবনা। ভালো পরীক্ষা দেওয়ার পরও সে ভাবছে যদি আশানুরূপ রেজাল্ট না আসে তাহলে কি হবে? এমন আগাম নেগেটিভ ভাবনা প্রতিনিয়ত আমাদের দুশ্চিন্তায় মনকে অস্থির করে রাখে। কোনো নিকট আত্মীয় অপারেশন হলে আমরা মৃত্যুর ভয়ে অস্থির হয়ে উঠি। অথচ আমাদের চিন্তা করা উচিত ওই একই রোগে এই ক্লিনিকে একই ডাক্তার চিকিৎসায় এর আগে অনেকে সুস্থ হয়েছেন। কোনো কিছুই যেন আমরা পজিটিভ ভাবতে পারি না। এই কারণে দেখা যায় রোগীর বাড়ির লোকজন ও রোগী হয়ে যায়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাই আসুন আজ থেকে আমরা কিছুতে ইতিবাচক থাকবো
এই পুরো পৃথিবী বিধাতা আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। চাকরির প্রার্থীর বাস্তবতা। হ্যালো, আগামীর বিজয়ী। বর্তমানে আপনি অনার্স পাস করা এক বেকার যুবক। প্রতিনিয়ত চাকরির খোঁজে পত্রিকার চোখ বুলাচ্ছেন, অনলাইনে জব সাইটগুলোতে নিয়মিত চোখ রাখছেন শুধু একটি চাকরির আশায়। আপনি কি জানেন আপনি কার সাথে প্রতিযোগিতা করে চাকরিটি পেতে চাচ্ছেন? যে ছেলেটি এই মুহূর্তে টেকনাফ বসে সরকারি চাকরি করার প্রস্তুতি নিচ্ছে, তার বিপরীতে তেঁতুলিয়া বসে অন্য প্রার্থীরাও তুফান গতিতে প্রস্তুতি নিয়েছে একটি চাকরির আশায়। আপনি টেকনাফ বসে আছেন, সে আপনার বিপরীতে আজ প্রতিযোগী তৈরি হচ্ছে তেঁতুলিয়ার শেষ প্রান্তে। এক কথায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি ইঞ্চিতেই তৈরি হচ্ছে আপনার প্রতিযোগী। চাকরির নিয়োগ পরীক্ষা এতটাই কঠিন, বাস্তবতায় আপনাকে দাঁড় করাবে যেখানে আবেগের চেয়েও বাস্তবতার প্রাধান্য বেশি। কলেজ কিংবা ভার্সিটিতে আপনার যে বন্ধুটি আপনাকে পাস করানোর জন্য দিনরাত সাহায্য করত, আজ সেই বন্ধুটি আপনার প্রতিযোগী। আপনার খুব নিকট বন্ধুটি আপনার খুব নিকট প্রতিযোগী। যদি চাকরি নিয়োগ পরীক্ষা শেষ পর্যন্ত একজনকে নিয়োগ দেওয়া হয় এবং শেষ পর্যায়ে সেই একটি পদের বিপরীত প্রার্থী আছেন আপনারা ২ ঘনিষ্ঠ বন্ধু। তবে এই ক্ষেত্রে আপনার ঘনিষ্ঠ বন্ধুটি চাইবে আপনাকে পরাজিত করে সে জয় হতে। এখানে জীবনে বড় বাস্তবতা। বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক শেষ করার পর বাবা-মা পদ চেয়ে থাকে সন্তান একটি চাকরির। আপনার বাবা হয়তো ভাবছেন আপনি চাকরিটা এবার পেয়ে গেলেন আপনাকে, তবে অসুখের কথা বললেন। বয়স হওয়াতে হয়তো দীর্ঘদিন তিনি নানা শারীরিক যন্ত্রণায় ভুগছেন, তবুও সহ্য করে আছেন এই ভেবে, এবার তো আপনার পড়াশোনা শেষ, ছেলে এখন গ্রাজুয়েট, এবার চাকরিটা হয়ে গেল, ডাক্তারের কাছে যাওয়া যাবে। কিন্তু বাস্তবতার নির্মম অবস্থায় চাকরিটা হচ্ছে করেও আপনার হলো না। শুধু একটি চাকরির আশায় হয়তো রাত জেগে পড়তে গিয়ে আপনার আড্ডা দেননি বন্ধুদের সাথে। হয়তো হাজারটা অভিমান জমে আছে আপনার হৃদয়হরণীর মুঠোফোনে। সবকিছুকেই পিছনে ফেলে এখন আপনার চাওয়া শুধু একটাই, ভালো মানের একটা চাকরি। এদিকে কোনো এক বেলা বোনের হয়তো মোবাইলে অপর প্রান্তে বসে আছে আপনার ফোনের অপেক্ষায়, যে ফোনে আপনি বলছেন চাকরিটা আমি পেয়েছি গেছি বলে বেলা শুনছো, এখন আর কেউ আপনাকে আটকাইতে পারবে না। শুধু আপনার চাকরির সংবাদ শোনার আশায় প্রিয়তমা বসে আছে অনেক ভালো পাত্রপক্ষকে বিদায় দিয়ে। এদিকে আপনার একটা চাকরির আশায় অপেক্ষা থাকা প্রেয়সীর বয়সটাও বেড়ে যায়। শুধু আপনি চাকরিটা পাবেন বলে আপনার মা কত স্বপ্ন বুনেছে মনে। চাকরিটা আপনি পেলেন, এবার হয়তো আপনার ছোট বোনটি অনেক শপিং করবে বলে বড় একটা লিস্ট বানিয়ে রেখেছে। কত খুশি তার বড় ভাইয়ের অনার্স পাশের সংবাদে। আপনার ছোট বোনটি হয়তো অনেকদিন ধরে বড় বড় শপিং সেন্টারে বান্ধবীর সাথে শুধু শপিং করাটাই চেয়ে চেয়ে দেখেছে। আর হয়তো মনে মনে বলেছে ভাইয়া এবার চাকরিটা পেলেই ওই নতুন জামার কথাটা ভাইয়াকে বলবো, কিন্তু না, সে ভাইয়াটার চাকরিটা এখন হলো না। আমি সেই বোনটির কথা বলছি যে কিনা শুধু নিজের পায়ে দাঁড়াবে বলে এখনো চাকরির আশায় দিনরাত পরিশ্রম করে যায়। চাকরিটা পেলে সেই বোনটি তার বাবার জন্য একজোড়া দামি জুতো আর শার্ট কিনে দিবে। ছোট ভাইটিরও ভালো কোনো পোশাক নেই। এবার চাকরিটা পেয়ে গেল। সে অসুস্থ মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এদিকে মেয়েটির বাবা-মাকে নানা কথার মুখোমুখি হতে হয়। এত পড়ালেখা শেষ হওয়ার পরেও কেন মেয়েকে বিয়ে দিচ্ছে না?
তা নিয়া। বাবার বিশ্বাস এবার তার মেয়ের চাকরিটা হয়ে যাবে। গতবার যখন চাকরি নিয়োগের পরীক্ষা দিতে ট্রেনে উঠল ঢাকা যাওয়ার উদ্দেশ্য, সেবারও হয়তো চোখ মুছে তার বাবা বলছে, "যে মেয়েটি কখনো বাবা ছাড়া ঘরের চোখ আর পেরোয়নি, সে আজ ঢাকা যাচ্ছে একাই, একাই শুধু একটি চাকরির আশায়।" এই যে ভাই, শুধু আপনার একটি চাকরির আশায় পথ চেয়ে আছে আপনার বৃদ্ধ বাবা-মা। সংসারে এই দীর্ঘ পথ তারা টেনে এনেছে শুধু আপনাকে অফিসার বানাইতে। স্বার্থ অনেকেই আছে বলে কত ইট আর কত কুঁজায় যে বাবাটি শপিং ছাড়াই কাটিয়ে দিয়েছে শুধু আপনার শপিং ঠিকমতো করাইতে। পুরনো শাড়িতে কত ইট আর কত কুঁজা হাসি মুখে কাটাইলো আপনার মা। একদিন আপনি মানুষ হবেন বলে, বড় অফিসার হবেন বলে আপনার প্রতি ইঞ্চি জ্ঞানের কালিতে লেগে আছে মা উম বাবার হাজারো স্বপ্ন। চলুন আরেকবার শুরু করি অস্তিত্ব টিকে রাখার যুদ্ধে। এইবার প্রাণপণে চেষ্টা করি চাকরিটি ছিনিয়ে আনার। আর কত পুরনো শাড়িতে মা ঈদ পূজা কাটাবে, আর কত সংসারের বোঝা বইবে বৃদ্ধ বাবা। এবার সময় এসেছে তাদের প্রতিদানের দেওয়া। এবার সময় এসেছে তাদের স্বপ্ন পূরণের। হেরে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি।